Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের উইন্টার হরর কার্নিভাল উইথ রবির তৃতীয় এবং শেষ আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ইতোমধ্যে আমরা এই উইন্টার হরর কার্নিভালের দুইটি এপিসোড শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা মুগ্ধ হয়েছি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো আপনাদের সকলের কাছে এত ভালো লেগেছে এটা জেনে আমাদের কষ্ট সার্থক হয়েছে, এটাই আমরা ভেবে আনন্দ পাচ্ছি। সেই সাথে মোহাম্মদ রবি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি এত কষ্ট করে ঘটনাগুলো সংগ্রহ করেছেন। রবি ভাইয়ের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তারপরে বলছি রবি ভাইয়ের বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে, আর উনি বর্তমানে USAID-এ কর্মরত রয়েছেন। তো কর্মক্ষেত্রে উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সেখান থেকে অনেক ঘটনায় উনি সংগ্রহ করেছিলেন। বর্তমানে উনি ফরিদপুরের মধুখালী উপজেলাতে রয়েছেন, সেখানে একটা প্রজেক্টের কাজ চলছে, উনি সেখানে রয়েছেন। তো মধুখালীতে গিয়েও কিন্তু উনি ঘটনা সংগ্রহ করা বাদ দেন নাই। আমাদের এই এপিসোডের দ্বিতীয় ঘটনা পালকি বেহারা থাকছে সেই মধুখালী থেকেই সংগ্রহ করা ঘটনা নিয়ে। তো আমাদের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, তার আগে ছোট্ট কয়েকটি কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা অনেকটা পথ আপনাদের সাথে পাড়ি দিতে চাই, আপনাদের সহযোগিতাও প্রয়োজন। আর আপনাদের পরিচিতজনদের মধ্যে যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটা পৌঁছে দিন। এমন মানুষদের কাছে অনেক ভয়ের ঘটনা থাকে, আর এই ঘটনাগুলো যখন আমরা প্রতিনিয়ত পেতে থাকব, সেই ঘটনাগুলো যদি সিলেক্ট করা হয়, সেগুলো আপনাদের শোনাতে শোনাতে অনেকটা পথ ইনশাল্লাহ আমরা পাড়ি দিতে পারবো। আর সবসময় একটি কথা বলি, সেটি হলো কোনো কিছুই অনন্তকাল ব্যাপী চলতে পারে না, আর এটা চলা সম্ভব নয়। একটা সময় না একটা সময় সব কিছুরই শেষ আছে, আমাদেরও একটা সময় এই যাত্রার সমাপ্তি ঘটবে, কিন্তু সেই সমাপ্তিটা যেন আল্লাহর রহমতে আরও অনেক পরে হয়। সেই জন্যই বলি সব সময় যে আমাদের আরও বেশি বেশি সাবস্ক্রাইবার্স প্রয়োজন, আরও বেশি বেশি সত্য ভয়ের ঘটনাও প্রয়োজন। আর এটা হলে অনেকটা পথ ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাড়ি দিতে পারবো। প্রিয় লিসেনার্স, চলুন কথা বাড়াবো না, ঘটনাতে চলে যাব। প্রথম ঘটনাটি রবি ভাই উনি ওনার এক চাচাতো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, আর চাচাতো ভাইয়ের বন্ধুর কাছ থেকে মূলত তার চাচাতো ভাই ঘটনাটি শুনেছিলেন। আর ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাতঘোষ পাড়া গ্রামে আর কি। তো চলুন মূল ঘটনায় ঢুকে যাই। ঘটনাটি মূলত যার সাথে ঘটে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন, যার নাম ছিল শমশের। উনি অনেক উঁচু লম্বা সুদর্শন একজন মানুষ ছিলেন। আর ওই সময় 47-এর দেশ ভাগ যখন হয়ে যায়, তখন উনি তো সেনাবাহিনীতে কর্মরত রয়েছেনই, ওই সময়ে কিন্তু একটা ব্যাপার ছিল, চতুর্দিকে বিভিন্ন ধরনের দাঙ্গা লেগেই থাকতো, আর ডাকাতের উপদ্রবও খুব মারাত্মক লেভেলের ছিল। এই জন্য ওই সময়ে সেনাবাহিনীর সদস্যরা যদি ছুটিতে বাড়িতে আসতেন, শর্ত সাপেক্ষে তারা আর্মস নিয়ে আসতে পারতেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে। তবে সেটা ব্যবহার করা যাবে কি যাবে না, কোন ক্ষেত্রে যাবে, সেই বিষয়ে কড়া নির্দেশনা থাকতো। চাইলেই যে একজন আর্মস ইউজ করে ফেলবে, বন্দুক বা রাইফেল ইউজ করে ফেলবে, বিষয়টা এরকম না। শুধুমাত্র সেফটি পারপাস ওনারা নিয়ে আসতে পারতেন। তো ঘটনাটির সময়কাল 1949-50 সাল এরকম হবে আর কি। 47-এ দেশ ভাগ হয়ে গেছে, এদিকে পূর্ব পাকিস্তান, ওই পাশে পশ্চিম পাকিস্তান। তো ওই সময়ে ময়মনসিংহ জেলায় পাকিস্তানিদের একটা পাকিস্তানি সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল। তো উনি ওই ক্যাম্পে কর্মরত ছিলেন। উনি আগে থেকেই
চিঠি লিখে জানিয়েছিলেন যে কবে উনি শ্বশুরবাড়িতে যাবেন। আগে তো এরকম মোবাইল ফোন ছিল না, আর নাটোরের ওই প্রত্যন্ত অঞ্চলে তো টেলিগ্রাম ছাড়া ওই সময়ের প্রেক্ষাপটে আসলে কোনো ধরনের কোনো মেসেজ পৌঁছানোটা পসিবল ছিল না। তো উনি চিঠি লিখে জানিয়েছিলেন, তো উনি আসবেন ওই দিন। তার শ্বশুরবাড়ির লোকজনও রেডি হয়েছিল। এখন কথা হচ্ছে যে উনি ময়মনসিংহ থেকে রওনা দিয়েছেন, উনি ওনার ডিউটি শেষ করে যথাসময়ে উনি রওনা দিয়েছেন, সাথে তো ওনার রাইফেলটা ছিলই। তো রওনা দিয়ে উনি নাটোরের কোর্ট মোড় নামক স্থানে আসতে আসতে বেশ রাত হয়ে যায়। তো এটা নাটোর সদরেরই একটা জায়গা, কোর্ট মোড়। তো ওখানে আসার পর ওই সময় এই 1949-50 সালের দিকে আসলে গাড়ি ঘোড়ার তো এতটা প্রচলন ছিল না, আর অত রাতের বেলা তো আরও নাই। তখন রাত আনুমানিক 10:30-11টা বাজে। শুনশান নীরবতা, শুধু কিছু কুকুর বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। ওই সময়টা শীতকাল ছিল না, গরমকালই ছিল। উনি এরকম এলোমেলো হাঁটছেন, কিছু পাচ্ছেন না। চিন্তা করলেন যে যাক, হাঁটা শুরু করি, কত দূর হাঁটতে পারি। তো উনি কিন্তু বিয়ের পরে একবার শুধু শ্বশুরবাড়িতে এসেছিলেন। তো উনি শুধু একটাই তথ্যই জানতেন, সেটা হলো যে এই নলডাঙ্গার সাতঘোষ পাড়াতে যাবেন। একবার আসছিলেন, আর তো আসেন নাই, পথঘাট চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে প্রায় 1-1.5 বছর উনি আসেন নাই। তো যার ফলশ্রুতিতে আসলে কিভাবে যাবেন বিষয়টা ওনার মাথায় না ধরলেও এতটুকু খালি মাথায় ছিল যে ভালো একটা গাড়ি বা ভ্যান যদি পাওয়া যায়, অন্তত এটাকে নিয়ে তাকে বলে অন্তত যেতে পারবো। তো উনি যখন দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো কিছু পাচ্ছিলেন না, চিন্তা করলেন যে পায়ে হেঁটেই অন্তত নলডাঙ্গা পর্যন্ত চলে যায়। তো ওইখান থেকে নলডাঙ্গার দূরত্ব মোটামুটি 5-6 কিলোমিটার মতো। তো উনি হাঁটা শুরু করলেন। আর যেহেতু সেনাবাহিনীর সদস্য, দ্রুত হাঁটতে পারতেন, দ্রুত হাঁটার তো তার একটা অভ্যাস ছিলই। তো কাঁধে রাইফেল আছে আর ব্যাগ ট্যাগ আছে, এটা নিয়ে তিনি অনায়াসেই হেঁটে চলে আসেন। তো উনি এই নলডাঙ্গা আসার পর এবারও কোনো কিছু পাচ্ছেন না। এখন তো পড়ে গেলেন একটা মুসিবতে, যে এখন যে উনি এই সাতঘোষপাড়া যাবেন, এখন উনি কিভাবে যাবেন? এখন তো সমস্যা, এখন তো কোনো কিছু একটা লাগবে, কারণ এইখান থেকে ওনার যাওয়ার বেশ কয়েকটা পথ রয়েছে। এই পথ উনি আবার খুব একটা ভালো চেনেন না, তবে এতটুকু চেনেন, একবার তো আসছিলেন যে একটা মেঠো পথ রয়েছে, সেদিক দিয়ে ভ্যান ট্যান যেতে পারে, গরুর গাড়ি ভ্যান ট্যান যেতে পারে। তো ওই দিক দিয়ে আসলে উনি যাবেন। আর একটা পথ আছে, সেটা হলো বাঁশঝাড়ের ভিতর দিয়ে, বেশ লম্বা একটা বাঁশঝাড় রয়েছে, প্রায় 2 কিলোমিটার ব্যাপী ওই সময় একটা বাঁশঝাড় ছিল, যেটাকে জামাতের বাগান বলতো। মানে জামাত নামে একজন ব্যক্তি ছিলেন ওই সময়ে, তার নামে ওই বাঁশঝাড়ের নাম হয়ে গিয়েছিল জামাতের বাগান। আর ওই বাগানে অনেক ভয়ের ঘটনা ঘটেছে বলে উনি যখন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন শুনেছিলেন। আর উনি যেহেতু সেনাবাহিনীর সদস্য ছিলেন আর খুব সাহসী একজন মানুষ ছিলেন, যার ফলশ্রুতিতে এইসব কোনো কিছুই ওনার আসলে মনে হয় না। আর সাথে ছিল রাইফেল, কোন ভূত প্রেত আসবে, কোন ডাকাত আসবে, সবগুলোকে দেখে নেব, এরকম একটা চিন্তা তার ছিল। কিন্তু এখন সমস্যা হলো যে উনি তো যাওয়ার কোনো উপায় পাচ্ছেন না। উনি হাঁটা শুরু করেছেন, চিন্তা করছেন দেখি কোনো ঘর বাড়ি পাই কিনা। তবে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে উনি আলো জ্বলা দেখছিলেন। তো ওই বাড়ির দিকে উনি যখন এগিয়ে গিয়েছেন, তখন একটু মনে হলো আশার আলো দেখতে পেলেন, কারণ ওই বাড়ির সামনে একটা ভ্যান দাঁড় করানো। তো ওখানে গিয়ে উনি ডাক দিলেন। তো ডাক দেওয়ার পর ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর প্রথমে তো ওনাকে দেখে একটু চমকে উঠেছে, কারণ কাঁধে রাইফেল, ডাকাত কিনা, ভয় পেয়েছেন আর কি। তখন এই শমশের দাদু উনি আশ্বস্ত করেন যে ভয়ের কিছু নাই, আমি সেনাবাহিনীর সদস্য, আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি মূলত এই যে সাতঘোষপাড়া যাব, আমাকে একটু নিয়ে যান। তখন ওই লোকটা বলতেছে যে এত রাতের বেলা ওইদিকে ডাকাত আছে, এদিকে যেতে পারবো না। তো এগুলো বলতেছে। এখন উনি বলতেছে ডাকাত কোত্থেকে আসবে, আমার পিঠে রাইফেল দেখছো, ডাকাতের ঘাড়ে কয়টা মাথা এটা আমিও দেখে নিব, তোমার কোনো ভয় নেই, চলো। তো উনি তো যেতে চাচ্ছেন না। এদিকে যখন এই শমশের দাদু দেখলেন যে কোনোভাবেই
সেই লোকটা যেতে চাচ্ছে না। তখন উনি তাকে ভয় ভীতি দেখানো শুরু করলেন যে যাবি না মানে বেটা, যেতেই হবে তোকে, নাহলে দেখিস তোরে আমি কী করি, এভাবে হুমকি ধামকি দিচ্ছে। তো শমশের দাদু কিন্তু মূলত তাকে আক্রমণ করার উদ্দেশ্যে না, মানে একটু ভয় ভীতি দেখিয়ে নিয়ে যাবেন আর কি। আর উনি কিন্তু মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিলেন, তোকে আমি টাকা দিব, 2 গুণ 3 গুণ 4 গুণ দেবো, তুই যাবি না কেন? কিন্তু কোনোভাবেই তাকে রাজি করাতে পারছে না। একটা পর্যায়ে ওই যিনি ভ্যান চালক তার স্ত্রী বের হয়ে আসেন ঘর থেকে, বের হয়ে বলেন যে ভাই আপনি আজকে রাত্রের মতো আমাদের বাড়িতেই কাটিয়ে দেন, সকালবেলা আমার স্বামী গিয়ে আপনাকে দিয়ে আসবে। আসলে পথঘাট ভালো না, অনেক সমস্যা হয়, এটা আপনার জন্যও ক্ষতিকর হবে। এরকম 20-30 জন ডাকাত যদি একসাথে আক্রমণ করে তা আপনিও তো পারবেন না। আর আমরা গরিব মানুষ, আমার এই স্বামী যদি কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমি আমার সন্তান নিয়ে একদম পথে বসতে হবে। কিন্তু শমশের দাদু কোনোভাবেই কথা শোনেন না, যেতেই হবে। তো একটা পর্যায়ে বাধ্য হয়েই এই শমশের দাদু উনি কি করেছেন, মানে ওই ভ্যানালাকে সাথে নিয়েই রওনা দিয়েছে। ভ্যানালা মনের আসলে তার কোনো ইচ্ছা ছিল না মনে যাওয়ার জন্য, তারপরেও বাধ্য হয়েছেন আসার জন্য আর কি। তো উনি তো ভ্যান নিয়ে রওনা দিয়েছেন, এদিকে তার স্ত্রী কান্নাকাটি করছে। শমশের দাদু আবার একটা কথা বলেছেন, সেটা হলো মানে কিছুটা পথ এগিয়ে গিয়ে যে তুই কিন্তু এই জামাতের বাগানের ভেতর দিয়ে যাবি। এই কথা শোনার সাথে সাথে ভ্যানালা ওখানে ভ্যান থামিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে যে না ভাই আমি ওই দিক দিয়ে যাব না, পারলে আপনি আপনার রাইফেল দিয়ে গুলি করে মেরে ফেলেন, মানুষের হাতে মরবো তাও ভূতের হাতে মরবো না, কিন্তু আমি ওই দিক দিয়ে যাব না। কিন্তু শমশের দাদু উনি তো নাছরবান্দা, উনি চিন্তা করেছেন যদি এই মেইন রাস্তা দিয়ে যেতে যাই, কারণ এই লোকটা তো মনের ইচ্ছার বিরুদ্ধে ওকে নিয়ে আসছি, কোন রাস্তায় ঢোকায় কোন দিক থেকে ঘুরায় কোন জায়গায় আমাকে নামাই দিয়ে পালাবে এর ঠিক ঠিকানা নেই। অন্তত এই জঙ্গলের মধ্যে ঢুকলে শেষ মাথা পর্যন্ত তো অবশ্য নামাই দেবে, শেষ মাথায় গেলে আমি আমার শ্বশুরবাড়িতে যেতে পারবো। মানে ওনার মধ্যে এই একটা অদ্ভুত চিন্তা চেপে বসে। এরপর এই ভ্যান চালককে একরকম বন্দুকের নল ঠেকিয়েই তাকে ওই জামাতের বাগানের ভিতরে ঢুকতে বাধ্য করছে ভ্যান নিয়ে। তো যখনই ওই জামাতের বাগানের ভিতরে ঢুকেছে তখন হয় কি, একটা ঢালু রাস্তা ছিল, ওই ঢালু রাস্তায় যখন ভ্যানটা উঠেছে হঠাৎ করে ওই রিক্সা ভ্যান বা সাইকেলের টিউবের হাওয়া চলে গেলে এক ধরনের শব্দ হয় না, তো ওইরকম একটা শব্দ হয়েছে। তো শব্দ হওয়ার পর তখন ওই ভ্যান চালক বলছে যে ভাই মনে হয় এই ভ্যানের হাওয়া চলে গেছে, আমি একটু দেখি, আপনি নামেন। তো শমশের দাদুও তো এই শব্দটা শুনেছে, তো উনি নেমে কী করেছে, একটা বিড়ি ধরিয়েছেন আর কি, সিগারেট না, ওই সময় উনি বিড়ি খেতেন, বিড়ি ধরিয়েছে। তো বিড়ি ধরানোর পর উনি এক পাশে দাঁড়িয়ে আছেন, আনমনে বিড়ি টানছেন। তো এই বিড়ি টানতে টানতে উনি ভুলেই গেছেন যে এই ভ্যান চালক কী করছে। তো উনি যখন বিড়ি খাওয়া শেষ করেছেন পেছন দিকে তাকিয়ে দেখেন ভ্যানের জায়গায় আছে, কিন্তু ভ্যান চালক আর নাই। ভ্যান চালক কোথায় গেল? তো উনি ওই ভ্যানের কাছে এসেছেন, চিন্তা করেছেন হয়তো বা কোনো জিনিস আনার জন্য গিয়েছে কিনা। ততক্ষণে কিন্তু প্রায় 5 থেকে 6 কিলোমিটার কিন্তু চলে আসছেন অলরেডি। ওই ভ্যান চালকের যে বাড়ি, সেই বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার চলে আসেন। এটা আসার পরেই মূলত এই জামাতের বাগান, এই বাগানটা 2 কিলোমিটার লম্বা, এটা পার হলে হলো 7 ঘোষপাড়া। তো উনি ওই যে টায়ারের হাওয়া গিয়েছে না কি হয়েছে এইটা পরখ করার জন্য যখন কাছে গিয়েছেন তখন তো ওনার চক্ষু ছানাবার, আর এইটা কি, উনি দেখেন যে এই ভ্যান চালক লম্বা শেকল দিয়ে ওই যেই চাকা ছিল এই চাকা তালা মেরে সে পালিয়েছে। তবে হ্যাঁ, টায়ার এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্য, কিন্তু ভ্যান চালক মূলত ভ্যান যাতে চুরি না হয় ওই জন্য ওইখানে শিকলে তালা লাগিয়ে সে পিছন থেকে চম্পট দিয়েছে। এখন তো এই শমশের দাদু পড়েছেন বিপদে। এখন উনি কি করবেন? এখন ওই ভ্যান চালককে কি উনি ধরে নিয়ে আসবেন? ধরে আনতে গেলে তো 5-6 কিলোমিটার হেঁটে যেতে হবে, হেঁটে যাবেন আবার আসবেন, সব মিলে 10 কিলোমিটার। চিন্তা করলেন যে কি আর করা, আর তো কোনো উপায় নাই, এখন ওনাকে একাই পথ চলতে হবে। তো উনি আর একটা বিড়ি ধরিয়ে সোজা হাঁটা শুরু করছেন। ওটাতে একদম খুব ঘন বাঁশঝাড় ছিল, বিষয়টা এরকম না, ওখানে পথ চলা যেত, এই চাঁদের আলো মাঝে মাঝেই পড়ছিল, এটা দিয়ে উনি পথ চলতে পারছিলেন। আর একটা ব্যাপার হলো ওনার কাছে ছোট্ট একটা লাইট ছিল, মূলত এই লাইটটা পথ চলার জন্য না। ওনারা যখন
গভীর রাত্রে কোথাও ডিউটি দিতেন যেখানে কোনো আলো থাকতো না, তখন ওনাদের কাছে কিছু কাগজে লেখা মেসেজ আসতো, কিছু রিপোর্ট আসতো, ওইগুলো পড়ার জন্য মূলত ছোট্ট এক ধরনের লাইট ওই পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদেরকে দেয়া হতো, যেটা দিয়ে কিন্তু পথ চলা যায় না, সামান্য আলো হয় আর কি। ছোট ছোট ব্যাটারি তাদেরকে দেয়া হতো, ওইটা দিয়ে মানে ওনারা ওই লেখাটা পড়তেন আর কি। আর সামনে আলো ধরলেও খুবই সামান্য, ওটা দিয়ে আসলে পথ চলাটা খুব কঠিন হয়ে যায়, তবে একদম যে চলা যায় না বিষয়টা এরকম না। তো উনি তখন কি করেছেন, ওই লাইটটা ধরিয়ে সামনে আগানো শুরু করেছেন। সামনে যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করে দেখেন যে দুটো বাঁশ সামনে ঝুঁকে পড়ে আছে। তো উনি তো বুঝতে পেরেছেন বিষয়টা কি। উনি তো প্রচণ্ড সাহসী ছিলেন, এগুলোতে কোনো পাত্তাই দিতেন না এ শমশের দাদু। উনি কি করেছেন, ওই বাঁশ যেই দুটা ঝুঁকে আছে, ওই বাঁশের যে গোড়া, ওই গোড়ার পাশ দিয়ে উনি চলে গেছেন। চলে গিয়ে আবার পেছন দিকে তাকিয়ে কি করেছেন, ওই বাঁশের দিকে থুথু নিক্ষেপ করেছেন। যখনই থুথু নিক্ষেপ করেছে তখন ওই বাঁশ দুটা শটান হয়ে যায়, একদম একটা শাঁ করে শব্দ করে। তো উনি মনে মনে মানে হাসছেন আর বলছেন যে, বেটা আমাকে আর ভয় দেখানোর সময় পাইলি না, এই জঙ্গলের ভিতরে আসছি, এই সময় ভয় দেখাচ্ছিস? কত পাহাড় পর্বতে যুদ্ধ করে আসছি, কত অভিযান চালায় আসছি, আর এই বাঁশঝাড়ের ভিতরে তোরা বেটা ভূতেরা আমারে ভয় দেখাতে আসছিস? তো উনি মনে মনে একটু হাসলেন, ভয় তো একদমই পেলেন না। উনি হাঁটা শুরু করছেন। আবার সামান্য একটু পথ হাঁটার পর জোরে জোরে ফিসফিসানির শব্দ, এবং উনি দেখলেন যে কিছুটা দূরে লম্বা লম্বা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। তো এই অবয়বগুলো জোরে জোরে বলছে, এই দেখ ইনসান আসছে, ইনসান আমাদের এলাকায়, দেখছিস কত লম্বা, এর মাংস খেয়ে তো অনেক মজা পাবো রে। তো এরকম কথা বলছে, কিন্তু উনি চিন্তা করছেন যে এগুলা কাছে আসলেই কিন্তু ওনার রাইফেলটা চালাই দিবেন উনি। আর ওনার তো সাহস ছিল বেজায়, যতই ভূত প্রেত ওনাকে ভয় দেখাতে আসুক না কেন, উনি ভয় পাবেন না। তো উনি তো হাঁটা শুরু করছেন, আবার ওগুলো তখন পাত্তা দিচ্ছেন না। কিছুটা পথ হাঁটার পর হঠাৎ করে ওনার মনে হলো যে উপর থেকে কোনো একটা আলো আসছে। তো উনি যখন উপর দিকে তাকিয়েছেন, তাকানোর পর উনি দেখেন যে একটা অবয়ব গলায় ফাঁস দিয়ে ঝুলছে, ওখান থেকেই আলো আসছে। খুব বীভৎসভাবে তার জিহ্বাটা বেরিয়ে আছে, কোনো একটা বাঁশের একটা অংশে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, এবং তার দিকে তাকিয়ে শব্দ ছাড়া হাসছে, মানে কোনো শব্দ হচ্ছে না কিন্তু হাসছে। এটা দেখার পর উনি কিছুটা ভয় পান, তবে ভয় পেলেও উনি সোজা হাঁটা শুরু করেছেন। তবে এতটুকু মনকে বুঝ দিতে পেরেছিলেন যে তার বন্দুকের গুলি এদের উপরে কাজ করবে না, সুতরাং বন্দুকের গুলি নষ্ট করব না, কারণ একটা গুলি নষ্ট করলেই তো তাকে আবার ফেরত গিয়ে এটাকে রিপোর্ট করতে হবে কী কারণে তিনি গুলি করেছেন, এবং যদি কোথাও গোলাগুলি হয় সেখানে স্থানীয় থানায় আবার সেটার একটা রিপোর্ট তাকে নিয়ে আসতে হবে যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটছে, থানা থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। এখন ভূত আক্রমণ করছে, ভূতের দিকে তাক করে গুলি করছেন, এইটা কি সেনাবাহিনীতে উনি রিপোর্ট দিতে পারবেন না। এই জন্য উনি চিন্তা করলেন যে এখানে গুলি টুলি করে লাভ নাই। তো উনি আবার সোজা হাঁটা ধরছেন। এইভাবে উনি এই জামাতের বাঁশবাগানের প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। আরও 1 কিলোমিটার পথ তখনও রয়েছে। একটা মিডিল জায়গায় উনি চলে আসছেন। তখন দেখলেন যে আশেপাশে বাঁশঝাড় একটু কম, মানে ওই জায়গাটাতে বেশ হাঁটার মতো, স্বাচ্ছন্দ্যে হাঁটার মতো জায়গা রয়েছে আর কি। তো উনি ওদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার পিঠটা ভার হয়ে গেছে। ভার হয়ে গেল কেন? এমনিতেই তো উনি আসলে ভারী জিনিস পিঠের টেনে অভ্যস্ত, কারণ যুদ্ধক্ষেত্রে তখন কিন্তু অনেক ভারী জিনিস, বিভিন্ন জিনিস টানতে হয় পিঠে, সেই বিষয়ে ওনার তো প্রশিক্ষণ আছেই। কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল খুব অতিমাত্রায় ভারী জিনিস ওনার পিঠে চেপে বসেছে। তো উনি ঘাড় ঘুরিয়ে যখনই পেছন দিকে তাকিয়েছেন, উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান, এবং জীবনে প্রথমবারের মতো মারাত্মক উনি ভয় পান। উনি দেখেন একটা অবয়ব তার ঘাড়ে বলতে কি, মানে কোমরে 2 পা আটকে দিয়ে গলায় যদি আবার 2 হাত জড়িয়ে ধরে ঝুলে থাকে, ওই রকম করে ঝুলছে। আর ওই অবয়বটার চেহারা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে
এটা সারা শরীরে সজারুর মতো কাটা রয়েছে। উনি যখনই ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন, ওই অবয়বটাও শব্দহীনভাবে তার দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ওই অবয়বটা হাসছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। এটা দেখে উনি ভয় পেয়েছেন। এখন উনি কি করবেন বুঝতে পারছেন না। উনি দৌড়ানো শুরু করেছেন ওই অবস্থাতেই, আর ওই অবয়বটা তার পিছনে এরকম ঝুলছে। হঠাৎ করে মনে হলো যে তার পিঠে এখন আর সেই অবয়বটা নাই, পিঠটা অনেক হালকা হয়ে গেছে আর কি। উনি এবার পিছন দিকে ঘুরে তাকান যে ওটা কোথায় গেল। এইবার তিনি যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি আরও ভয় পেলেন। উনি দেখেন যে এই কাঁটাওয়ালা যে অবয়বগুলো, এরকম অসংখ্য অবয়বগুলো গুটিসুটি হয়ে, মানে গোল বলের মতো আকৃতি, সজারু কিন্তু গোল হয়ে যায়। ভয় পেলে মনে হচ্ছে এই অবয়বগুলো গোল হয়ে বলের মতো হয়ে তার দিকে ছুটে আসছে, তেড়ে আসছে। উনি এইবার সোজা দিয়েছেন দৌড়। আর যখন দৌড় দিয়েছেন তখন উনি ওনার পিঠে, শরীর বিভিন্ন জায়গায় কাটার খোঁচা অনুভব করছেন, তীব্র খোঁচা, প্রচণ্ড ব্যথা পাচ্ছেন উনি। মনে হচ্ছে ওই জিনিসগুলো ওনার পিঠে, পায়ে, ঘাড়ে, হাতে বিভিন্ন জায়গায় এসে বিঁধছে পেছন থেকে। উনি প্রচণ্ড ব্যথা পাচ্ছেন। তারপর উনি দৌড়াচ্ছেন। একটা পর্যায়ে উনি সেন্সলেস হয়ে যান। কতদূর দৌড়েছেন উনি জানেন না, তবে উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি নিজেকে ওনার শ্বশুরবাড়িতেই আবিষ্কার করেন। মূলত উনি একদম শ্বশুরবাড়ির কাছে চলে এসেছিলেন, তখন উনি জ্ঞান হারিয়েছিলেন। আর ওই যে ভ্যান চালক, উনি তো আসলে ওইখান থেকে পালিয়েছিলেন যান বাঁচানোর তাগিদে, কারণ ওই জামাতের বাগানে ঢোকার সাহস দিনের বেলাতেই লোকজন পায় না, আর রাতের বেলা তো সেটা তো চিন্তাই আসে না। তো উনি পালিয়েছিলেন। তারপরও সকালবেলা উনি ওনার ভ্যানটা মেরামত করে ওই সাতঘোষপাড়াতে চিন্তা করেছেন যে যাবেন, যে উনি ঠিকঠাক পৌঁছেছেন কিনা, পরে তার কাছে ক্ষমা চাইবেন। তো উনি মূলত যখন ওই সকালবেলা গিয়েছেন তখন বলে, না তো জামাই তো বাড়িতে আসে নাই। তখন তো ওই ভ্যানওয়ালা বলেন যে এই ব্যাপার, তাহলে নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়ছে। তখন ওই যেই বাসার ওর মধ্যে যখন খোঁজার জন্য আসে তখন তাকে পাওয়া যায়। তো তাকে তো উদ্ধার করে নিয়ে আসেন আর কি। নিয়ে আসার পর ওনার যখন জ্ঞান ফিরেছে তখন ওনার কথা বলার মতো কোনো সামর্থ্যই ছিল না। ওইখানে এই শমশের দাদুর শ্বশুর ছিল, আর একজন কবিরাজ ছিল। ইতোমধ্যে ওই ভ্যান চালক চলে গেছে যে উনি জ্ঞান ফেরার পর আমাকে দেখলে আবার রেগে যেতে পারে, তো উনি তো চলে গেছেন। এরপর আস্তে আস্তে উনি একটু স্বাভাবিক হন ঘণ্টাখানেকের মধ্যে। এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় কী হয়েছে, উনি সবিস্তারে সব কথা খুলে বলেন। তখন এই ওনার শ্বশুর এবং ওই কবিরাজ বলছেন যে হাই হাই জামাই, তুমি করছো কি, তুমি জানো তো না এইটার সম্পর্কে। এইটা জিনেদের একটা ভয়ঙ্কর কলোনি। এখানে দিনের বেলাতেই লোকজন খুব কম ঢোকে, আর রাতের বেলা তো প্রশ্নই আসে না। তুমি এইখানে ঢুকছো, তারপর আবার এই ধরনের ঝামেলা হয়ে গেছে। এখানে আর একটা ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে ওনার শরীরে কাটার খোঁচা উনি অনুভব করছিলেন, দেখা গেল ওনার শরীরের প্রত্যেকটা অংশ, শরীরে পক্স হলে যেমন এরকম সব জায়গাতে পক্স হয়, গুটি গুটি হয়, তো ওনার শরীরের সব জায়গাতে কাটার দাগ ছিল এবং সেই জায়গাগুলোতে গোল 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 চিহ্ন হয়ে আছে এবং সেই জায়গাগুলো কালো হয়ে গেছে। মনে হচ্ছে কালো কোনো জিনিস, এটা প্রচণ্ড আগুনের তাপ দিয়ে ওনার শরীরের সমস্ত জায়গায় ছেঁক দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। এমন কোনো জায়গা নাই, মানে বাকি নাই তার শরীরের, এমন একটা অবস্থা। তো এই অবস্থা যখন হয়েছে তখন ওই কবিরাজ উনি বলছেন যে জামাই, তোমার এইটার চিকিৎসা আমার জানা নাই, জানি না এটার কি হবে, তবে এতটুকু বলতে পারি তোমার উপর কোনো জিন এই মুহূর্তে আসর করে নাই, তবে তোমার যে ক্ষতিটা হয়েছে এর পরিণতি কী হবে এবং এর চিকিৎসা কি এটা আমি জানি না। আমি আমার মতো করে ঝাড়ফুঁক করে দিয়ে যাচ্ছি। এখন আল্লাহ তাআলা কি করবেন আল্লাহই ভালো জানেন। তো উনি ওনার মতো ঝাড়ফুঁক করে দিয়ে চলে যান। এরপর ওনার যে শ্বশুর স্থানীয় আর একজন ইমাম সাহেবের সাথে কথা বলেন। তো ইমাম সাহেবের সাথে যখন কথা বলেন, কথা বলার পর ইমাম সাহেব বলেন যে এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। শুধু ঝাড়ফুঁক করতে পারি, কিন্তু ওর যে রোগটা হয়েছে এইটার সুরাহা করা তার পক্ষে সম্ভব না, এটা উনি বলে দেন আর কি।
ইতোমধ্যে একটা ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়, সেটা হলো যে একদিন যাওয়ার পরই এই যে শমশের দাদুর শরীরে যেই জায়গাগুলোতে কালো দাগ হয়ে গিয়েছিল সেই জায়গাগুলো লাল হয়ে যায়, আর এর পরের দিন ওই জায়গার ভেতর দিয়ে কাটার মতো বের হতে থাকে। এমন একটা অবস্থা হয় যে ওনার জিহবার ভিতর দিয়ে কাটা কাটা বের হতে থাকে, সমস্ত শরীর এরকম কাটা কাটা। উনি পিঠের উপর ভর করে শুইতে পারেন না, উপর হয়ে শুইতে পারেন না, জিহবাতে ছোট ছোট কাটা হচ্ছে। উনি কোনো কিছু খেতে পারেন না, শুধু তরল পদার্থ উনি খেতে পারেন। এদিকে ওনার স্ত্রী সারাক্ষণ ওনার পাশে বসে কাঁদে, এবং নিজের মেয়ের কান্না দেখে বাধ্য হয়ে এই শমশের দাদুর শ্বশুর উনি বললেন যে মারে তুই কান্নাকাটি করিস না, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোর স্বামীকে সুস্থ যেন আমি করতে পারি, আল্লাহর কাছে শুধু দোয়া কর। তো ওনার শরীরে কাটা বের হচ্ছে। প্রিয় লিসেনার, চিন্তা করতে পারেন কি ভয়ঙ্কর ব্যাপার। এদিকে এই শমশের দাদুর শ্বশুর উনি তো বের হয়ে গেছেন, কোথায় উনি লোক খুঁজে পাবেন, কোথায় খুঁজে পাবেন। বাড়ির থেকে কাপড় চোপড় গুছিয়ে বের হয়ে গেছেন যে কোনো মূল্যেই হোক তার মেয়ের স্বামীকে সুস্থ উনি করেই ছাড়বেন। উনি প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঘুরতে 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 একজন হুজুরের সন্ধান পেয়েছেন। তো ওই হুজুরের কাছে যখন সবিস্তরে বিষয়টা বলেন, তখন ওই হুজুর বলেন যে আসলে এই সমস্যার সমাধান যদি এই পৃথিবীতে কেউ করে থাকতে পারে তাহলে এটা জিনেদের কাছে এটা সমস্যার সমাধান আছে। আর আপনার ছেলের উপর কোনো জিন ভর করে নাই যে জিন তারাই দেবো সে সুস্থ হয়ে যাবে। মূলত ওর এমন একটা রোগ সৃষ্টি করে দিয়েছে, এই রোগেই ও মারা যাবে। এটা সমাধান হলো এই রোগের চিকিৎসা করা, কিন্তু এই রোগের চিকিৎসা কে জানে এটাই হলো সবচেয়ে বড় কথা। এটা মানুষরা জানে না, এটা নিশ্চিত জিনেরা জানে। কিন্তু যেই জিনেরা জানে সেই জিনেদেরকে চেনে এই রকম লোক কে আছে এইটা খুঁজে বের করা খুবই কঠিন ব্যাপার। তো এর মধ্যেই একটা আশার আলো সেই হুজুর শুনান এবং বলেন যে আমার পরিচিত খুব অল্প বয়স্ক একটা ছেলে আছে, ও হয়তোবা এই সমস্যার সমাধানটা দেওয়ার চেষ্টা করতে পারে, চলেন তার কাছে যাই। তো তিনি বেশি দূরে ছিলেন না, সেখানে যান। সেখানে যাওয়ার পরে এই বিষয়টা বিস্তারিতভাবে বলেন। বলার পর ওই অল্প বয়স্ক যিনি হুজুর উনি বলেন যে আসলে সমস্যাটা খুব জটিল, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো উনি কিছুটা ঘন্টাখানেক সময় চান। তো ঘন্টাখানেক পরে তখন ওই হুজুর বলছেন যে আপনার মেয়ের স্বামীর এই সমস্যাটা আমি এখন কাগজে লিখব। তো কলম নিয়ে উনি লিখতে থাকেন। তখনকার সময় তো এরকম বল পয়েন্ট ছিল না, ওই যে কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো। তো উনি লিখতে লিখতে প্রায় 5 পৃষ্ঠা লিখে ফেলেন। এখনকার যেমন A4 সাইজের কাগজ, তো এইরকম কাগজের 5 পৃষ্ঠা উনি চিঠি লিখেছেন। লেখার পর উনি বলছেন যে আলহামদুলিল্লাহ আমার কাজ আমি শেষ করলাম আপাতত, এখন বাকি কাজটা আপনাকে করতে হবে। আর কিভাবে কি করতে হবে এটা আমি বলে দিচ্ছি। তো ওই হুজুর বলেন যে আজ রাতে এখানে একটা বিশেষ জায়গা রয়েছে, ওই জায়গাতে আপনাকে থাকতে হবে। তবে আজকে তো সম্ভব হবে না, কারণ হচ্ছে যে যেই ব্যাপারটা সমাধান করতে হলে আপনার মেয়ের স্বামীকে নিয়ে আসতে হবে। সুতরাং আপনার মেয়ের স্বামীকে নিয়ে আসেন, তারপর ইনশাল্লাহ এটা সমাধানের চেষ্টা করব। তো তখন এই শমশের দাদুর শ্বশুর উনি দ্রুত বাড়িতে চলে আসার পর এখন তার মেয়ের স্বামীকে নিয়ে যাবেন। তার এমন একটা অবস্থা ছিল যে তাকে বসানো যায় না, সারা শরীরে ইতোমধ্যেই 7 দিন পার হয়ে গেছে, তার শরীরের কাঁটাগুলো তখন বের হয়ে প্রায় 1 ইঞ্চির কাছাকাছি চলে গেছে। হাফ ইঞ্চি থেকে বড় 1 ইঞ্চি তখনও হয় নাই, তবে কাছাকাছি চলে গেছে। এমন একটা অবস্থা, খুব ভয়ঙ্কর অবস্থা। উনি কথাও বলতে পারেন না, শুধু চি চি শব্দ করতে পারেন। তারপর তাকে এক ধরনের বাঁশের মাচা তৈরি করা হয়, তারপরে সেটার সাথে দড়ি বাঁধা হয় এবং মাঝখান দিয়ে আর একটা বাঁশের মতো লাঠির মতো কিছু একটা দিয়ে দুইজন দুই পাশে কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হয়। সেই হুজুরের বাড়িতে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পর সেখানে তার সময় অপেক্ষা করছেন রাতের বেলার জন্য। তো মাঝখানে আরও কিছু এই যে প্রতিমধ্যে গিয়েছেন দীর্ঘ সময় ধরে, এই প্রসঙ্গগুলো আর আনলাম না। তো ওখানে পৌঁছানোর পর
তো হুজুর ওনার মতো করে কিছুটা ঝাড়ফুঁক করেন, কিছু পরা পানি খাইয়ে দেন, কিছুটা সুস্থতা বোধ করছিলেন আর কি এই শমশের দাদু। এরপর রাতের অপেক্ষা। তো রাত 1টার দিকে আনুমানিক ওনারা একটা বিশেষ জায়গায় গিয়ে দাঁড়ান, একটা মাঠের মতো একটা জায়গা। তো বলে দিয়েছিলেন ওই হুজুর যে আপনি এখানে দাঁড়াবেন, দাঁড়ানোর পর কিছু ঘোড়সওয়ারিকে দেখতে পাবেন। তো এই ঘোড়সওয়ারিদের একদম শেষ প্রান্তে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাবেন, দুটো ঘোড়া একটা গাড়ি বহন করে চলছে। তো আপনি ঠিক ওই গাড়িটা যখন আসবে ওই গাড়িটা আপনার কাছে থেমে যাবে, আপনি সালাম জানাবেন অথবা সেই আগে সালাম দিবে, আপনি চেষ্টা করবেন আপনি আগে সালাম দেওয়ার জন্য। এরপর এই চিঠিটা তার হাতে দিবেন এবং অপেক্ষা করবেন যে তিনি কি বলেন। তো এরপর ওই কথা তো উনি শুনলেন, শমশের দাদুর শ্বশুর, উনি তো অপেক্ষায় আছেন। আর ওই যে হুজুর উনি বললেন যে আমি এখন সামনে যেতে পারবো না, আমি আড়ালে আছি। তো উনি আড়ালে আছেন আর ওনাকে কিছু দোয়া পড়া শিখেছেন, সেই দোয়াগুলো পড়ছেন। এদিকে শমশের দাদু কিন্তু শুয়ে শুয়ে কাতরাচ্ছেন ওই বাঁশের মাচার উপরে। অনেকক্ষণ হয়ে যায়, 3-4 ঘন্টা হয়ে যায়, ফজরের আজান তখনও দেয়নি, তবে দিয়ে দেবে ভাব। হঠাৎ করে ঘোড়ার খুরের টকবক টকবক শব্দ ওনারা শুনতে পান। এর মধ্যে দেখতে পান যে সাদা ঘোড়ার বিশাল এক কাফেলা আসছে। প্রত্যেকটা ঘোড়ার উপরেই খুব সুন্দর সুদর্শন চেহারার এক একজন করে মানুষের অবয়বে বসে আছেন। প্রত্যেকের চেহারা অসাধারণ রকমের সুন্দর, আর প্রত্যেকটা ঘোড়াই সাদা এবং আকারে অনেক বড়। তো একটা একটা করে ঘোড়া যাচ্ছে, কোনো ঘোড়াই তার দিকেও তাকায় না, ঘোড়ায় বসা যে সওয়ারি সেও এই শমশের দাদু শ্বশুরের দিকে তাকায় না, ওরা ওদের মতো করে চলে যাচ্ছে। আর শমশের দাদু শ্বশুর উনি গুনছেন একটা একটা করে কয়টা ঘোড়া আছে। তো 99টা ঘোড়া গুনে ফেলেছেন, 100টা ঘোড়াও গুনে ফেলেছেন। 100 ঘোড়া পার হওয়ার পর হঠাৎ করে দেখেন যে দুটো ঘোড়া একটা গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। তো ওই গাড়িটা যখন সামনে এসেছে তখন ওই গাড়িটা একা একাই থেমে যায়, আর ওই গাড়ি যখন থামে তখন সামনের যে এই যে 100টা ঘোড়া সেগুলো থেমে যায়, আর ওই গাড়ির পরে আর কোনো ঘোড়া নাই। তো থামার পর ভেতর থেকেই সালাম আসে, আসসালামু আলাইকুম বলে সালাম আসে। তো ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে, বেশ লম্বা একটা হাত, হাতের নখগুলো অনেক লম্বা। হাত বেরিয়ে আসার সাথে সাথে বুঝতে পারেন যে আসলে কী চাচ্ছে ওই চিঠিটা। তো চিঠিটা উনি দিয়ে দেন, ওই হাতটা আবার ওই ঘোড়ার গাড়ির ভেতরে চলে যায়, পালকির মতো আর কি। তো পুরোটা চিঠি নাকি পড়েন আর কি, ওই ভিতরে থাকে। তবে ওর ওই পালকির মতো থাকলেও ভেতরে দেখা যাচ্ছিল আসলে ওর ভেতরে খুব সুদর্শন চেহারার একজন মানুষের মতো অবয়ব বসে আছে। তো বোঝাই যাচ্ছে যে এরা মানুষ না, কিন্তু মানুষের অবয়বে বসে আছে। তো এই শমশের দাদু শ্বশুর উনি দেখলেন যে প্রত্যেকটা পৃষ্ঠা উনি পড়লেন, এক পৃষ্ঠা পড়লেন উল্টালেন, আর এক পৃষ্ঠা পড়লেন, পুরো 5 পৃষ্ঠা পড়ার পর তখন ওই অবয়বটা শমশের দাদুর শ্বশুরের সাথে কথা বলেন যে আপনার মেয়ের স্বামী কোথায়, এখানে আছে? তখন উনি বলেন হ্যাঁ আছে। তখন ওই অবয়বটা কি যেন একটা ইশারা করলো, ইশারা করার সাথে সাথে আর একটা খাটিয়ার মতো কোনো একটা জিনিস আসলো, সেটাকেও বহন করে কয়েকজন ওরকম অবয়ব সুদর্শন চেহারা কয়েকটা অবয়ব সে নিয়ে আসলো। নিয়ে আসার পর তারাই এই শমশের দাদুকে ওই খাটিয়ার মতো ওই জিনিসটাতে উঠালো। সেটাকে আবার আর একটা ঘোড়ার একটা পিঠের উপরে, এটা বিশেষ একটা স্থান মাচার মতো করা, ওইটার উপরে দিয়ে দেয়া হলো। এরপর ওই যে যিনি জিন, সুদর্শন চেহারা জিন, উনি বললেন যে ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না, আল্লাহ চাহেন তো ঠিক হয়ে যাবে, বাকিটা আপনি যার মাধ্যম দিয়ে এখানে এসেছেন বা যিনি নিয়ে আসছেন এখানে তার সাথে যোগাযোগ করবেন। এখন আমরা যাচ্ছি, আল্লাহ হাফিজ। এই বলে এই শমশের দাদুকে নিয়েই তারা চলে গেল। অল্প সময়ের মধ্যে তারা ভ্যানিশ হয়ে গেল। এরপর ওই যে গাছের আড়াল থেকে সেই হুজুর বের হয়ে আসলেন এবং বলেন আলহামদুলিল্লাহ, চলেন, যেহেতু ওকে নিয়ে গেছে কোনো না কোনো একটা উপায় আল্লাহ তাআলা বের করেই দেবেন। তো এরপর উনি তো চলে গেলেন, এখন তার জামাইকে না নিয়ে তো যেতে পারতেছেন না, মেয়ের কাছে কি জবাব দেবেন? উনি ওখানে অবস্থান করছেন। 2 দিন পর ওই সেই হুজুর বলছেন যে আলহামদুলিল্লাহ, আপনার মেয়ের স্বামীকে আজকে ওনারা ফেরত দিয়ে যাবেন। ঠিক যেভাবে আমরা দাঁড়িয়েছিলাম ওভাবেই দাঁড়িয়ে থাকবো,
আজকে ইনশাল্লাহ আপনার মেয়ের স্বামীকে ফেরত পাবেন। আর বেশি কিছু বলেন নাই। তো তারপর তো ওই রাতে আবার ওনারা দাঁড়িয়ে যান। ঠিক একই রকমভাবে ভোরের দিকে ওই ঘোড়সওয়ারিদের ওই কাফেলাটা আসে। আসার পর একই রকমভাবে থেমে যায়। থামার পর এই শমশের দাদুকে তারা নিয়ে আসেন একই রকমভাবে, একটা যেই মাচায় যে একটা খাটিয়ার মতো করে নিয়ে আসছিলেন, ওই খাটিয়ার মতো ওই জিনিসটাতেই তাকে নিয়ে আসেন। নিয়ে আসার পর ওই বাঁশের মাচাটা রেডি ছিল, তারাই সেখানে তাকে তুলে দেন। তুলে দেওয়ার পর তখন ওই অবয়বটা এই শমশের দাদু শ্বশুরের সাথে কথা বলেন, বলেন আলহামদুলিল্লাহ আপনার মেয়ের স্বামী সুস্থ হয়ে গেছেন, আর আরও কিছুদিন সময় লাগবে পরিপূর্ণ সুস্থ হতে। আল্লাহর ইচ্ছায় সে আবার তার কর্মস্থলে ফেরত যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। এরপরে উনি সালাম দিয়ে ওনারা আবার বিদায় নেন। তারপর হুজুর বাইরে বের হয়ে আসেন আবার গাছের আড়াল থেকে, কারণ তাকে ওখানেই দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তো হুজুর বের হওয়ার পর ওনারা দুজন মিলে আবার এই শমশের দাদুকে হুজুরের বাড়িতে নিয়ে যান। এবার শমশের দাদুকে অনেক সুস্থ দেখাচ্ছিল এবং ওনার শরীরে কোনো কাটা ছিল না, একদম কাটাবিহীন শরীর। আর সকালবেলা ওনারা দেখলেন যে শরীরের বিভিন্ন জায়গায় লাল হয়ে আছে। সকালবেলা যখন শমশের দাদুকে ওনার প্রশ্ন করলেন কি হয়েছিল, কি দেখলা, তখন শমশের দাদু বললেন এখান থেকে যখন তাকে ওই খাটিয়ার মতো জিনিসে তোলার পর ওইখান থেকে তো চলে গেল, একটা পর্যায়ে মনে হলো এই ঘোড়াগুলো আকাশের দিকে উঠে যাচ্ছে। তার কিছুক্ষণ পর মনে হলো বিশাল একটা গেট, লোহার গেটের মতো একটা গেট খুলে গেল, তাকে ঢোকানো হলো। এরপরে তার আর কিছু মনে নাই। এরপর সে এই যে এখন দেখছে যে সে ফেরত এসেছে। তখন ওই যে হুজুর বললেন যে এই যে জিন, এরা খুবই পরহেজগার জিন, তবে এরা হচ্ছে এলেম চর্চাকারী এবং যারা চিকিৎসাবিদ্যা, জিনদের মধ্যে যারা অসুস্থ হয় এনারা মূলত সেই চিকিৎসাগুলো করতে পারদর্শী। ওই হুজুর মূলত এই জিনের সাথে যোগাযোগ করেছিলেন। বিস্তারিত বলার পর ওই জিনটা বলেছিল যে বিস্তারিত কাগজে লিখে নিয়ে আসতে, আরও বিস্তারিত কাগজে লিখে নিয়ে আসতে, ইনশাল্লাহ তারা এই চিকিৎসাটা করবেন। তো এখন কথা হলো যে এই যে চিকিৎসাটা যে করবেন, মাঝখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল। সেটা হলো এই হুজুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে যেই জিনেরা এই ক্ষতি করেছিল তাদেরকে হাজির করার চেষ্টা করেছিলেন। রুকিয়ার মাধ্যম দিয়ে অনেকক্ষণ চেষ্টা করেছিলেন, হাজির হয় না। ঘণ্টাখানেক চেষ্টা করার পর হঠাৎ করে একটা জিন হাজির হয়েছে আর একজন স্টুডেন্টের উপরে, কারণ শমশের দাদুর উপর তো হাজির করা যাচ্ছিল, উনি তো অসুস্থ হয়ে গিয়েছিলেন আর কি। তো সেই জিন এসেই ওই হুজুরকে সালাম দেয়, সালাম দিয়ে জানায় যে হুজুর আমি কিন্তু মূলত একজন মুখবীর জিন, আমার গোত্রের সর্দারের প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি। আমার সর্দার আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন আপনি যেন আর কখনো এই বিষয়ে আমাদেরকে ডাকাডাকি না করেন। আর এই যেই লোকটা যখন এই বাগানের মধ্যে রাতের বেলা ঢোকে, প্রথমে আমরা ওই ভ্যানের টায়ারটার ক্ষতি করেছিলাম যাতে করে উনি ঢুকতে না পারেন। এরপরে উনি ঢুকেছেন, তারপরে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি, বাঁশ ফেলে দিয়ে উনি সেখানেও ভয় পান নাই। এরপর আমাদের যে জিনেরা ছিল এরা লম্বা লম্বা সুরতে কিছু কথা বলে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, এরপর উনি ভয় পান নাই। এরপর আমরা চূড়ান্তভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি। আমাদেরই এক ভাই, সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থেকে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, তারপরও সে ভয় পায় নাই। এরপর মূলত আমাদের গোত্রের সর্দার, উনি আমাদের মধ্যে যারা এই কাজগুলো পালন করে, যারা চূড়ান্তভাবে কারোর উপর আক্রমণ করে, তাদেরকে নির্দেশনা দেন যে ওকে এইভাবে আক্রমণ করার জন্য। আর ওর শাস্তি এটাই, ওকে এতবার ভয় দেখানোর পরও কেন আসছে? আমরা তো প্রথমে ওকে আক্রমণ করি নাই, ওকে ভয় দেখিয়েছি, আর ও এটা মানে নাই, শোনে নাই, যার কারণে এটা হয়েছে। আর এটার কোনো সমাধান আমরা দিব না, ওর উপর আমরা আসরও করি নাই, ওর এটাই শাস্তি, ও এইভাবেই মারা যাবে। এটা বলার পরেই ওই জিনটা চলে যায়। এরপরে আরও একদিন নাকি ওই হুজুর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই ওই মূল যে সর্দার, মানে তাকে হাজির করার চেষ্টা কোনোভাবেই সেটা আসে না। তবে তার একজন অনুগত জিন এসে জানিয়ে যান যে উনি আসবেন না, যতই ডাকাডাকি করেন আসবেন না।
আর আপনাকে আবারও সালাম জানিয়েছেন। তো এইভাবে যখন ভদ্রভাবেই তারা এসে জানান এবং ওই হুজুরও যখন বুঝতে পারেন যে আসলে মূল সমস্যাটা এই শমশের দাদুর, তিনি মূলত যেচে গিয়ে এই বিপদে পড়েছেন, এখানে ওদের দোষ নাই। তো ফলশ্রুতিতে এরকম ঘটনা ঘটেছে এবং এরপরেই মূলত উনি ওই জিনদেরকে বন্দি করা বা এটার চিন্তাই উনি করেন নাই। এরপরে মূলত এই চিকিৎসা, কোন চিকিৎসায় ভালো হবে এইটা উনি সন্ধান শুরু করে এরপরে এই চূড়ান্তভাবে এই পদ্ধতিটা উনি বের করেছিলেন। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন সময় কিন্তু এই যে ঘোড়ায় চলে যাওয়া, ঘোড়ার গাড়িতে আসে, তারপরে তারা সমস্যার সমাধান করেছে, এটা কিন্তু শুনেছি। কিন্তু এবারই প্রথম এমন একটা ঘটনা পেয়েছি যেখানে রুগীকে তারা সাথে করে নিয়ে যায় আবার ফেরত দিয়ে যায়। এই ঘটনাটা আমার ধারণা যে আপনারাও অনেকেই প্রথম শুনেছেন। আমার বলা এই ঘটনা, এই ধরনের ঘটনা এটাই প্রথম। তবে আমার বলা আরও ঘটনা আছে যেখানে এটার কিছু একটা অংশ ঘটেছে। যেমনটা ওই যে বললামই তো, যে জিনে এসে চিঠিটা পড়েছে, এরপর বলেছে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে বা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, এরকম তারা বলেছেন। কিন্তু রুগী সাথে করে নিয়ে গেছেন এইটা কিন্তু আগে কখনো আমিও অন্য ঘটনায় পাইনি। তো যাই হোক, শমশের দাদু কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে কিছুদিন সময় লাগে। এরপর উনি স্বাভাবিকভাবেই ওনার কর্মস্থলে ফেরত যান। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই শমশের দাদু একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেছিলেন বাংলাদেশের পক্ষে যুদ্ধ করার জন্য। কারণ পাকিস্তানি বাহিনীতে যে সমস্ত বাংলাদেশি ভাইরা ওনারা চাকরি করতেন, তাদের মধ্যে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তার মধ্যে এই মরহুম বীর মুক্তিযোদ্ধা শমশের দাদু একজন, যিনি সরাসরি সম্মুখ সমরে মানে সম্মুখ যুদ্ধে উনি শাহাদত বরণ করেছিলেন। তো যিনি মূলত ঘটনাটি দিয়েছিলেন এই যে রবি ভাইয়ের চাচাতো ভাইয়ের বন্ধুর দাদা হন হচ্ছে এই শমশের দাদু। প্রিয় লিসেনার্স, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শমশের দাদু উনি যুদ্ধে শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে শহীদের উচ্চ মর্যাদা দান করুন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে এমন একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি আমাদের এবারের উইন্টার হরর কার্নিভাল উইথ রবির শেষ ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের উইন্টার হরর কার্নিভাল উইথ রবির তৃতীয় আয়োজনের শেষ ঘটনায়। আশা করি আমাদের এবারের এই উইন্টার হরর কার্নিভালের প্রত্যেকটি আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন সবসময় আমরা ভয়ের ঘটনাই যে আপনাদের সামনে খুব রোমহর্ষকভাবে উপস্থাপন করব বিষয়টা এরকম নয়। কখনো কখনো ভয় অনেকটা কম থাকলেও শিক্ষামূলক অনেক ঘটনাই আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের চ্যানেলে যারা অনেক আগে থেকেই যুক্ত আছেন তারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো সম্পর্কে অবগত রয়েছেন। প্রিয় লিসেনার্স, শুধু ভয় দেয়াটাই বা ভয়ের বিনোদন দেয়াটাই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ভয়ের বিনোদন দেওয়ার মাধ্যম দিয়ে আমরা যদি ভালো কিছু শিখতে পারি এবং সেই শেখাটা যদি আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। প্রিয় লিসেনার্স, আমাদের রবি ভাই বেশ কিছু ঘটনা তো ইতিমধ্যেই আমাদের সাথে শেয়ার করেছেন। তারপর এই উইন্টার হরর কার্নিভাল উইথ রবিতেও উনি শেয়ার করেছেন। আর এখন যে ঘটনাটি এটি শেয়ার করব এবং এই ঘটনার মাধ্যম দিয়ে আমাদের এবারের শীতের সিজনের হরর কার্নিভালের সমাপ্তি ঘটবে। এই ঘটনাটি কিন্তু একজন পালকি বেহারা প্রত্যক্ষ করেছিলেন। মূলত তার কাছ থেকেই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন। রবি ভাই তো ইউএসএইডে কর্মরত রয়েছেন, এই মুহূর্তে উনি মধুখালীতে রয়েছেন। তো মধুখালীরই একটি
গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে বহরপুর। বহরপুর কিন্তু রাজবাড়ী জেলাতেও রয়েছে। এটা মূলত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের যে কয়েকটি গ্রাম আছে তার মধ্যে একটি গ্রাম হচ্ছে বহরপুর। তো এই নওপাড়া ইউনিয়নটা কিন্তু আপনারা অনেকেই আমাদের চ্যানেলে এই নামটা শুনেছেন, কারণ আমাদের চিফ মডারেটর সৌমিত্র রায়ের দাদাবাড়ি কিন্তু এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর সীতারামপুর গ্রামের বেশ কিছু ঘটনা কিন্তু আমরা শেয়ার করেছি। শ্রীবাস দাস দাদু, যিনি সৌমিত্র রায়ের দাদু ছিলেন, তার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আমরা শেয়ার করেছি। তারপর সৌমিত্র রায়ের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা আমরা শেয়ার করেছি। তো এরকম কিন্তু বেশ কিছু ঘটনা আমরা ইতিমধ্যে শেয়ার করেছি। তো আজকের ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে দুটি গ্রাম, নওপাড়া এবং তারাপুর। আর ওই গ্রামের ওই বহরপুর এলাকার একজন বাসিন্দা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, যার বর্তমান বয়স 70 থেকে 80-র মধ্যে। উনি যখন এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন তখন ওনার বয়স তখন ছিল 25-26 বছর এরকম আর কি। উনি মূলত এই শীতের সিজনটাতে এই বেহারার কাজটা করতেন আর কি, আর অন্যান্য সময়গুলোতে উনি কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন। আমাদের বাংলাদেশে শীতের সিজনগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের উৎসব, বিশেষ করে বিয়ে শাদী, ওয়াজ মাহফিল, এই জিনিসগুলো হয়ে থাকে, কারণ বর্ষার সময় তো এগুলো আসলে করা যায় না, যার ফলশ্রুতিতে শীতকালে এগুলোর একটা চাপ সব সময় থাকে। আগেকার দিনে তো এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, বা এরকম গাড়ি এত অ্যাভেলেবল ছিল না, আর রাস্তাঘাটও ভালো ছিল না। এক গ্রাম থেকে আর এক গ্রামে বিয়ে শাদী বা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেখা যেত পালকির ব্যবহারটা খুব বেশি ছিল, যেটা আমি ছোটোবেলাতেও দেখেছি। আমি যখন মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে যেতাম, তো ওই সময় আমি দেখতাম যে এই পালকির ব্যবহারটা রয়েছে বিয়ের সময়। তো এখন অবশ্য সেটা দেখা যায় না বললেই চলে, এটা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য। তো এই যে আব্দুর রহিম মিয়া, উনি যখন ওই যে সিজন যখন হতো আর কি, শীতের সিজনটাতে, তখন তো ওনার কাজের প্রচণ্ড চাপ থাকতো। তো এরকমই একটা বিয়ের দাওয়াত তার কাছে আসে, সেটা ওই একই ইউনিয়নেরই দুটো গ্রাম, নওপাড়া এবং তারাপুরে। তো মেয়ের বাড়ি হচ্ছে নওপাড়া, ছেলের বাড়ি হচ্ছে তারাপুর। তো উনি এই তারাপুর থেকে বরযাত্রী নিয়ে নওপাড়াতে যাবেন, আর তারপর বিয়ের কাজ শেষে আবার উনি চলে আসবেন। তো তারাপুর থেকে নওপাড়া, আবার নওপাড়া থেকে তারাপুর, এটা তো ওনার খুব পরিচিত একটা জায়গা। ওই জায়গায় কোথায় কি আছে, কোন দিক দিয়ে আসতে হবে, এটা কিন্তু ওনার খুব ভালোই জানা ছিল। তো যথারীতি যেদিন যাওয়ার কথা উনি টাইমলি এসে উপস্থিত হন। ওনার সাথে আরও 3 জন, মোট 4 জন বেহারা ছিল। তো তখনকার সময় হতো কি যে কখনো কখনো 2 জন এক্সট্রা বেহারা রাখতে হতো, কারণ ওনারা ক্লান্ত হয়ে পড়তেন, তখন ওই 2 জন সাপোর্ট দিত। তো ওই সময় অবশ্য যেহেতু এই বেহারাদের কাজের চাপটা বেশি ছিল, সিজন চলছিল ওই সময়, এজন্য উনি আর 2 জন আসলে পান নাই, 4 জনই আসেন মোট। তো ওনারা এসে এই তারাপুর থেকে, ছেলের বাড়ি থেকে ছেলেকে নিয়ে এবং বরযাত্রী সহ রওনা দিয়ে দেন নওপাড়ার দিকে। তো সেখানে গিয়ে যথারীতি বিয়ের কাজ শেষও হয়ে যায়। সেখানে মোটামুটি 3:30 থেকে 4টা বর্তমান সময় আমরা যদি হিসাব করি, তো ওই সময়ে কিন্তু আমরা দেখি, বা এখনও যদি আমরা খেয়াল করি, যে এই সময়টাতে আসরের আজান হয়ে যায় 4টার দিকে, 3:45টার দিকে আসরের আজান হয়ে যায় শীতকালে। তো যখন আসরের আজান হয়ে যায় ততক্ষণে বিয়ের কার্যক্রমও শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়, তখন ওনারা রওনা করেন। তো রওনা করে ওনারা যখন চলে আসার যেই পথ আর কি, ওনাদের একটা হিসাব ছিল মাগরিবের আজানের আগেই ওনারা বাড়িতে পৌঁছে যাবেন। তো এই তারাপুর আসার সময়, মানে নওপাড়া থেকে তারাপুর আসার সময় হয় কি, একটা জায়গায় ওনাদের এই পালকির যেই লম্বা যেই লাঠিটা থাকে, যেটা ওনারা কাঁধের উপর রাখেন আর কি, এর একটা অংশ কোনো কারণে একটু ভেঙে যায়। ভেঙে যায় বলতে একটু নড়বড়ে হয়ে যায়, ওটা নিয়ে আর সামনের দিকে আগানো পসিবল ছিল না। তখন ওনারা কি করেছেন, একটা জায়গায় দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর ওইটাকে মেরামত করার চেষ্টা করছেন। আর বরযাত্রী যারা ছিলেন সাথে, তাদের প্রত্যেকের বাড়ি তো আশেপাশেই। তো ওনারা দেখলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে,
আর এখানে তারা দাঁড়িয়ে থেকে কি করবেন? এর মধ্যে অনেকেই কি করেছেন, ওই বরের কাছ থেকে বিদায় নিয়ে ওনারা চলে গেছেন। সবার বাড়ি তো কাছাকাছি আর কি, ওই গ্রামেরই তো বাসিন্দা আশেপাশের। আর বরযাত্রীর সাথে কয়েকজন রয়ে যান, আর বেহারা তো আছেনই। তো মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছে ওই জিনিসটা মেরামত করার জন্য। এখন আধা ঘন্টার যেই সময়টা লেগে গেল, এখানে কিন্তু একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে সন্ধ্যার যেই সময়টা ওনারা চিন্তা করে এসেছিলেন যে মাগরিবের আজানের আগে ওনারা পৌঁছে যাবেন, সেটা কিন্তু আর হলো না, কারণ আধা ঘন্টা এখানে নষ্ট হয়ে গেল। তো ওনারা ওখান থেকে রওনা দিয়েছেন ঠিকঠাক মতোই, ইতোমধ্যে মাগরিবের আজানও হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। তো ওনারা যেই পথটা দিয়ে যাবেন, পথিমধ্যে একটা শ্মশান ছিল, এখন সেটা নাই। আর এবং শ্মশানের কাছে একটা বড় নারিকেল গাছ ছিল, যেটা অবশ্য এখন নাই। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় অনেকেই বিভিন্ন সময় ভয় টয় পেয়েছেন, কারো পিঠে থাপ্পড় দিত, কারো মাছ কেড়ে নিত, আবার কখনো পরিচিত লোকের রূপ ধরে সামনে আসতো। এরকম ছোটোখাটো ঘটনা হামেশা ওখানে ঘটতো। এটা কিন্তু যে আব্দুর রহিম মিয়া জানতেন আর কি। তো উনি বলছিলেন যে জায়গাটা তো ভালো না, একটু দ্রুত পার হওয়া প্রয়োজন। তখন অন্যরাও সম্মতি দেন যে একটু দ্রুত পার হয়ে যায়, কারণ মাগরিবের আজান কিন্তু হয়ে গেছে ততক্ষণে। ওনারা দ্রুত ওই জায়গাটা পার হয়ে যাচ্ছেন, ইতোমধ্যে হঠাৎ করে হয় কি, একটা ঘূর্ণি বায়ুর মতো, ওই বানকুড়ালির মতো একটা জিনিস সৃষ্টি হয়, এবং ওই জিনিসটা তাদের প্রত্যেকেরই গায়ে লাগে এবং পালকিতেও লাগে। তারপরে ওই জিনিসটা আবার মনে হলো অন্যদিকে চলে গেল। আর পালকির যে মানে এটা কি আমরা যেটা বলবো যে ওজন, সবই ঠিক ছিল, ওজন বাড়েও নাই, বাড়লে তো তাদের উপর চাপ সৃষ্টি হবে, সেরকমও না, আবার ওজনটা হালকাও হয়ে যায় নাই, সব কিছু স্বাভাবিক। তো ওনারা হেঁটে যাচ্ছেন ঠিকঠাক মতো, পৌঁছেও যান যথারীতি তারাপুর গ্রামে। এখন বউ আসছে, বউকে তো পালকি থেকে নামাতে হবে। নামানোর জন্য আমাদের যেই বাংলাদেশে যেই রীতিনীতিগুলো ফলো করা হয়, মিষ্টি মুখ করিয়ে পালকি থেকে নামানো হবে। তখন কিন্তু বাড়ির অন্যান্য মহিলারা উপস্থিত বউকে বরণ করার জন্য। ওই সময় কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে পালকি নামাবেন কাঁধ থেকে, ওদিকে বাড়ির ভদ্র মহিলারা উপস্থিত, বাচ্চা কাচ্চারা উপস্থিত, নতুন বউকে বরণ করবেন। ওই সময় হঠাৎ করে আব্দুর রহিম মিয়া সহ অন্যদের কাছে মনে হলো যে হঠাৎ করে এই পালকিটা হালকা হয়ে গেল। এতক্ষণ কিন্তু ভারী মনে হচ্ছিল স্বাভাবিকভাবে, যেরকম ভারী আগেও ছিল, কিন্তু বউ নামার আগেই ওনারা তখনও কাঁধ থেকে পালকি নামান নাই, মনে হলো পালকিটা হালকা হয়ে গেল, মনে হলো পালকির ভিতরে কিছু একটা বসা ছিল, ওটা নেমে গেছে। তো ওনারা আবার একটু চিন্তা করলেন বা একজন তাকিয়ে দেখলেন যে পালকির ভিতর থেকে কেউ নেমেছে কিনা, না, পালকি তো নামে নাই, পালকি তো ওনারা নামান নাই, পালকির থেকেও কেউ নামে নাই। তো ওনারা পালকি নামান, পালকির দরজা খুলে সবাই তো হতভম্ব হয়ে যান, পালকির ভিতরে কেউ নাই, নতুন বউ কোথায় গেল? চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এদিকে ওই নতুন বউয়ের সাথে নতুন বউয়ের কয়েকজন আত্মীয় স্বজন আসছিলেন, তারাও তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, আরে আমাদের মেয়ে কই? তখন ওই যে আব্দুর রহিম মিয়া, উনি সকলকে বলেন যে আপনারা উদ্বিগ্ন হবেন না, ঘটনা একটা ঘটছে, এবং ঘটনাটা ঘটছে ওই নারকেল গাছের ওখান থেকে। যেই বানকুড়ালির বাতাসটা আপনাদের গায়ে লেগেছিল, ওটা আসলে বানকুড়ালি ছিল না, নিশ্চয়ই ওইখান থেকে একটা অঘটন ঘটছে, বউকে নিয়ে গেছে। এখন যে কোনো মূল্যে আমাদেরকে এই নতুন বউকে উদ্ধার করতে হবে। এখন কি করা যায়? তো ওই যে ছেলের একজন আত্মীয় ওখানে ছিলেন, উনিও আল্লাহওয়ালা মানুষ ছিলেন, উনিও টুকটাক ঝাড়ফুঁক জানতেন। তো উনি বললেন যে আমার একজন ওস্তাদ আছে বোয়ালমারিতে, বোয়ালমারি কিন্তু ফরিদপুরের একটা উপজেলা, বোয়ালমারিতে আমার একজন ওস্তাদ আছে, উনি এই ধরনের অনেক কাজ জানেন, এরকম কাজ উনি করেছেনও, জিনে কাউকে নিয়ে গেলে আল্লাহর রহমত উনি ফেরত নিয়ে আসছেন। তো আমি এত বড় কাজ জানি না, দ্রুত ভ্যান রেডি করো, এক্ষুনি বোয়ালমারি যাব। তো ওখান থেকে দ্রুত ভেতরের রাস্তা দিয়ে, এখন যেরকম আমরা দেখি মাঝকান্দি দিয়ে, তারপরে এই ভিতর দিয়ে
পাকা রাস্তা হয়ে গেছে, তখন কিন্তু ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ছিল, যেটা এখনও আছে। তো ভেতর দিয়ে দ্রুত উনি ভ্যান নিয়ে রওনা দেন বোয়ালমারিতে। তো বোয়ালমারিতে গিয়ে তখন ওনার ওস্তাদকে পেয়েও যান, তারও অনেক বয়স হয়ে গিয়েছিল। তাকে সব কথা বলা হয়। বলার পরে ওনার ওস্তাদ সাথে সাথে তার অনুগত কয়েকজন জিনকে বলেন যে আমি মেয়ের খবর নেওয়ার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি, আর আমি ওই ছেলের বাড়িতে যাচ্ছি। আমি যেতে যেতে তোমরা দ্রুত তথ্য নিয়ে আসো, ওই মেয়েটাকে উদ্ধার করতে হবে। তো উনি কি করেছেন, ওনার ছাত্রের সাথে ভ্যানে করে রওনা দিয়েছেন, আর এদিকে উনি কিন্তু ওনার জিনদেরকে ছেড়ে দিয়েছেন তথ্য সংগ্রহ করার জন্য। তারপর ওই যিনি বুজুর্গ ব্যক্তি মানে ওস্তাদ যিনি, উনি তো তার ছাত্রের সাথে চলে আসেন এই বাড়িতে। তো উনি যখন আসেন রাত, ওই সময়ের প্রেক্ষাপটে রাত প্রায় 11টা বেজে গেছে। আর 1972 থেকে এই 75 সালের মধ্যে, কারণ সময়টা কিন্তু এইরকম ছিল আর কি। আব্দুর রহিম মিয়া যেরকম বলেছেন মহান মুক্তিযুদ্ধের পর এরকম একটা সময় হতে পারে, যদি উনি এক্সাক্ট সাল বলতে পারেন, আনুমানিক সাল বলেছেন আর কি, এরকম হতে পারে। তো ওই সময় তো আসলে এই গ্রামগুলো ছিল বিদ্যুৎবিহীন, সন্ধ্যার পরে অনেকে ঘুমিয়ে পড়তেন। এখন এই বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওই বাড়ি সহ আশেপাশের বাড়ির লোকজনের তো ঘুম নাই। তো রাত 11টা দিকে উনি আসেন। আসার পর উনি আরও বিস্তারিত শোনেন এবং উনি বলেন যে আমাকে একটা ঘর দিতে হবে, আমি একটু বসে আমি আমার জিনদের সাথে কথা বলি, দেখি ওরা কি তথ্য সংগ্রহ করলো। তো উনি ওনার ছাত্রসহ আরও কয়েকজন মিলে একটা ঘরে যান। ঘরে গিয়ে উনি কি তথ্য সংগ্রহ করতে পারলেন সেটা আসলে সবাইকে বলার জন্য মূলত ঘরে গিয়েছিলেন। তো ঘরে যাওয়ার পর কিছু আমল করেন। তো ওই সময় আসলে জিনেরা এসে কি বলেছে এটা কিন্তু ওই ঘরে উপস্থিত অন্য কেউ শুনতে পায়নি। তো উনি নিজেই কথা বলছিলেন আর কি, কিন্তু তার কথা শোনা যায়, কিন্তু জিনদের কথা শোনা যায় না। এরপরে ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে ঘটনা যেটা হয়েছে সেটা আব্দুর রহিম যিনি বেহারা উনি যেটা বলেছেন সেটাই ঠিক, ওই জায়গাতেই এই ঘটনাটা ঘটছে, ওই মেয়েটাকে নিয়ে গেছে। তো জিনেরা এসে যে তথ্যটা দেয় সেটা এরকম যে ওই সময় যখন ওই বেহারারা পালকি নিয়ে দিক দিয়ে যাচ্ছিলেন, তখন জিনেদের আর একটা দল ওই দিক দিয়ে যাচ্ছিল। সেই দলেও একজন বর ছিল, মানে বরের বেশে ছিল, ওরা আর একটা এলাকায় বিয়ে করতে যাচ্ছিল। তখন এই যে বরটা এটা এতটাই দুষ্ট ছিল, সে এইখানে এই মেয়েটাকে দেখে পছন্দ হয়ে যায়। তখন তার সাথে থাকা অন্য যারা ছিল তারা নিষেধ করে যে না, আমরা তো একটা কাজে যাচ্ছি, আর এখন ওই জায়গাতে তো আমাদের গোত্রেরই আর একটা মেয়েকে কনে সাজানো হয়েছে, এখন কিন্তু অন্য চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। কিন্তু এই জিনটা এতটাই দুষ্ট ছিল, সে তার অনুগত আর একটা জিনকে বলে, সে তার বন্ধু ছিল আর কি, বলে যে এই মেয়েটাকে দ্রুত তুলে নিয়ে চলে যাও, আমি বিয়ে করতে এখন যাব না, আমি এই মেয়েকে বিয়ে করব। তখন কি হয়, সকলের অসম্মতিতেই ওই যে দুষ্টু বর যে তার যে বন্ধু জিন, সে কি করেছে, এরকম বানকুড়ালির রূপে এই মেয়েটাকে নিয়ে চলে গেছে। আর নিয়ে যাওয়ার পর এইটা ওদের এলাকাতেই আছে, এটাও বলে দেয় জিনেরা যে ওটা ওদের এলাকাতেই আছে, আমরা তথ্য সংগ্রহ করছি, দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই। তখন জিনেরদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করার পর উনি তো এইগুলো সবাইকে বলে দেন এবং এটাও বলেন চিন্তা করেন না, ইনশাল্লাহ খুব দ্রুতই এ সমস্যার সমাধান করব। এরপর ওই যে যিনি বুজুর্গ ব্যক্তি উনি কি করেছেন, ওনার দুইজন শিষ্য জিন, এর মধ্যে একজন খুবই শক্তিশালী ছিল এবং খুব একরোখা টাইপের জিন ছিল, মানে সে যেমন ভালো ছিল এবং খুবই একরোখা টাইপের ছিল, সে এক কথা দুইবার বলতে পছন্দ করতো না। এরকম বদমেজাজি এবং ন্যায় নীতিতে অটল এরকম একটা জিনকে সাথে আরেকজনকে দিয়ে পাঠায় এই যেই দুষ্টু জিনটা এই মেয়েটাকে তুলে নিয়ে গেছে তাদের এলাকায়। তো ওরা তো ওখানে গিয়েছে, যাওয়ার পর দেখা গেল যে সেখানে এই দুষ্টু জিনগুলা আছে আর কি এক জায়গায়। তা এদেরও আবার একজন
মুরব্বি টাইপের সর্দার আছে। তো এরা প্রথমে দুজন গিয়ে ওই সর্দারকে বলে যে তোমাদের গোত্রের এই জিনটা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, আমাদের এলাকার একটা মেয়েকে সে এইভাবে তুলে নিয়ে গেছে, এটা তো ঠিক না, এক্ষুনি এই মেয়েটাকে ফেরত দিতে হবে। তো ইতোমধ্যে ওই যে সর্দার যিনি, তিনি আসলে এই ব্যাপারটা অবগত হয়েছেন যদিও বা, যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো উনি বলছেন যে হ্যাঁ, বিষয়টা তো আমি শুনছি, বিষয়টা তো ঠিক হয় নাই, কিন্তু ওই মেয়েটাকে তুলে এনে তো এই জিনটা বিয়ে ইতোমধ্যে করে ফেলছে, এখন কি করণীয়? তখন ওই জিনেরা বলছে যে এইভাবে বিয়ে হয় না কখনো, এই বিয়ে বাতিল, ওই মেয়েটাকে এক্ষুনি আমাদের হাতে হস্তান্তর করেন। এই কথা বলতে বলতে হয়েছে কি, এই যে যেই দুষ্টু জিনটা, মানে যে আসলে মেইন কালপ্রিট, এ হই হুল্লোড় করতে করতে সামনে চলে আসছে, এই দেব না, যা খুশি তাই কর, দেখি কি করতে পারিস, এরকম করে তিরিং বিরিং করা শুরু করছে আর কি, হুমকি ধামকি দেওয়া শুরু করছে আর কি। তো ওই সময় এই যে যিনি, এই দুইজন জিনের মধ্যে যে খুব কড়া মেজাজের যে জিনটা ছিল, সে কি করেছে, খপ করে ওর মাথা, মানে গলা আর কি, মানে মাথার নিচে গলাটা চেপে ধরেছে, মানে চেপে ধরে আর এক হাত দিয়ে এক টানে মাথা ছিঁড়ে ফেলেছে ওইটার। আর যখনই মাথা ছিঁড়ে ফেলেছে, অন্য অন্য জিনেরা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিছে। তখন ওই সর্দার বলছে যে বাবারা, যা করছো করছো, অন্যায় করছে, ওর শাস্তি পাইছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, তোমাদের মেয়েকে তোমরা নিয়ে যাবা, কিন্তু আমরা এইভাবে এই পদ্ধতিতে তোমাদেরকে দিতে পারবো না, এটা আমরা এইভাবে দিতে পারি না, তোমাদেরকে সরাসরি হস্তান্তর করতে পারি না, তোমাদের মেয়েকে তোমরা ফেরত পাবো, আমি কথা দিলাম। এখন কিভাবে দেবে? বলে যেখানে মেয়েটি হারিয়ে গিয়েছিল বা যেখান থেকে তাকে অপহরণ করা হয়েছিল, তোমরা সেখানে চলে যাও, এবং সেখানে এই মেয়ের এবং তার যেই হাজব্যান্ড, যার সাথে বিয়ে হয়েছে, মানে মানুষ হাজব্যান্ড, তাকে যেতে বলো, ওইখানে আমরা এই মেয়েটাকে ফেরত দেবো, এটা আমি কথা দিলাম। তখন ওই জিনেরা, দুইজন জিন যারা গিয়েছিলেন, তারা সাথে সাথে ফেরত চলে আসেন এবং এসেই ওই যে বুজুর্গ ব্যক্তি, ওনাকে বলেন যে আপনারা দ্রুত ওই জায়গাটাতে যান, ওই শ্মশানের ওখানে যে নারিকেল গাছ, ওখানে যান, ওখানে মেয়েটাকে ওরা ফেরত দিবে। ওনারা সাথে সাথেই ওখানে যান। তো যখনই ওখানে গিয়েছেন, ধপাস করে কিছুর একটা পড়ার শব্দ হইল ওনারা যাওয়ার পরে। তো ওই যে নারিকেল গাছের পাশেই একটা ঢালের মতো জায়গা ছিল আর কি, ওখানে একটু নরম মাটি ছিল আর কি, তো ওইখানে কিছু একটা পড়েছে। তো দ্রুত ওনারা ওইখানে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওই মেয়েটা, তবে বিয়ের সময় তার পরনে যে শাড়িটা ছিল, এখন সে শাড়ি নাই, কালো রঙের একটা ভিন্ন ধর্মী শাড়ি তাকে পরানো হয়েছে। তো যাই হোক, তাকে ওখান থেকে তুলে বাড়িতে নিয়ে আসা হয়, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি আসলে কি দেখেছিলে ওইখানে যাওয়ার পরে। তো ওই মেয়েটি বলে যে ওই পালকির মধ্যে সে বসেছিল, হঠাৎ করে দেখে পালকির মধ্যে বেটে আকৃতির কালো কুচকুচে একটা অবয়ব, এবং ওই অবয়বটা খপ করে তার হাত টেনে ধরেছে। এরপরে তার আর কিছু মনে নাই। তার যখন জ্ঞান ফেরে, সে দেখে সে একটা বিশাল ঘরের মধ্যে আছে, ঘরটা মানে আলো না অন্ধকার না এরকম একটা অবস্থা আর কি, এবং ওই ঘরের মধ্যে একটা বড় চৌবাচ্চার মতো আছে, সেটাতে পানি রয়েছে। আর ওই পানিটা স্বাভাবিক পানির যে রঙটা হয় এরকম না, মনে হচ্ছে এটা কালো না নীল, কারণ ঘরটা তো একটু আবছা আলো ছিল, ওইটাতে আসলে এই পানির রঙটা সে ভালো করে বুঝতে পারেনি। তারপর সে দেখে ওই ঘরের মধ্যে লম্বা লিকলিকে 3-4 জন নারী অবয়ব, প্রত্যেকের পরনেই সাদা শাড়ি, তবে মাথায় ঘোমটা দেওয়ার চেহারাটা বোঝা যাচ্ছে না। এই নারী অবয়ব আছে, এই নারী অবয়বগুলো তাকে ধরে ওই চৌবাচ্চার মধ্যে রাখলো, তাকে গোসল করালো, এবং তার যেই বিয়ের শাড়িটা ছিল এটা পরিবর্তন করে আর একটা শাড়ি পরিয়ে দিল। এরপরে আর একটা অবয়ব আসে, এই অবয়বটাও বেশ লম্বা লিকলিকে, সে ছোট্ট একটা হাফ প্যান্টের মতো কিছু একটা পরা, তার মুখমণ্ডল দেখে মনে হচ্ছে যে মানুষ যদি মানে কঙ্কাল হয়ে যায়, এই কঙ্কালের উপরে যদি চামড়া থাকে কেমন হয়, একদম মুখে কোনো মাংস না থাকলে কেমন হয় ওই রকম। আর তার মুখে কোনো দাঁত নাই,
আর কান দুটো খুব ছোট ছোট, মনে হচ্ছে ওখানে কানই নাই এমন একটা অবস্থা, আর মাথায় কোনো চুল নাই। এইরকম একটা ভয়ঙ্কর অবয়ব, লিকলিকে অবয়ব তার কাছে আসে। এরপরে তার কিছু মনে নাই। তারপর সে তো জ্ঞান ফেরার পরে দেখতেছে সে এখানে। তো যখন মেয়েটিকে সকলে ফেরত পেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে সাথে সাথেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া পসিবল হয়েছিল, আর জিনেরাও দিয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে কতটা দুষ্টু হলে এই ধরনের কাজ করা সম্ভব, যে সে যাচ্ছিল আর এক জায়গায় বিয়ে করতে, তার গোত্রের মানে জিনেদের মধ্যেই যেই মানে মেয়ে জিন আছে তাকে বিয়ে করার জন্য যাচ্ছিল। প্রতিমধ্যে মানুষের গোত্রের এই নারী অবয়বকে দেখে তার পছন্দ হয়েছে, মানে এই মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে, তাকে সে তুলে নিয়ে গেছে। তাকে তুলে নিয়ে সে বিয়েও করছে। আর এই ধরনের বিয়ে তো হয় না, কারণ ওই মেয়েটা তো অচেতন, এইভাবে তো আর বিয়ে হয় না, বললেই তো আর হয়ে যায় না। তো এরপরে কিন্তু এই যে অন্য দুইজন জিন গিয়ে একজন তো ওইটাকে মেরেই ফেলছে, তারপর তো মেয়েটাকে ফেরত দিয়ে গেল। তো আল্লাহর রহমতে পরবর্তীতে ওই মেয়ের সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, একবারের জন্য চিন্তা করুন যে অনেক সময় আমরা আমাদের এমন কিছু দুষ্টু বন্ধু থাকে যাদের কোনো অপকর্ম করার জন্য, মানে বন্ধু বলেছে করতে হবে, এটা ভালো কি খারাপ এই চিন্তা করি না। যেমনটা করেছিল ওই দুষ্টু জিনের আর একটা বন্ধু জিন, তাকে বলেছে, সেই অপকর্মটা করেছে, তাদের সাথে অন্য যে জিনেরা ছিল তাদের কথা কিন্তু শোনে নাই। এরকম কাজ কিন্তু আমাদের দ্বারাও ঘটে। আমাদের বন্ধুরা বলছে আমরা করছি, বন্ধু বলছে বলে কথা, এটা ভালো কি খারাপ এটা আমরা চিন্তা করি না। কিন্তু পরকালে এটা বলে কি আমরা আল্লাহর কাছে পার পেতে পারবো যে বন্ধু বলেছে করছি, আল্লাহ তুমি আমার বন্ধুকে ধরো? কারণ আমাদের তো বিবেকবোধ রয়েছে, কেউ বললেই যে আমরা সেটা করব বিষয়টা এরকম নয়। সেটা যদি ভালো হয়, শরিয়াসম্মত হয়, সেটা আমরা করব, করলে আমারও সওয়াব হবে, আমার বন্ধুরও সওয়াব হবে। আর যদি এই ধরনের কোনো অপকর্ম করার মাধ্যম দিয়ে এমন কোনো ফিতনা সৃষ্টি হয়, আর এই ফিতনা সৃষ্টির মাধ্যম দিয়ে যত মানুষ অপকর্মে লিপ্ত হবে, সব কিছুর গোনা কিন্তু আমাদের উপর আসতে থাকবে। এই জন্য কারো প্ররোচনায় কোনো অন্যায় কাজ করার আগে আমরা শতবার চিন্তা করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আব্দুর রহিম মিয়া এখনও জীবিত আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। বয়স তার 70+ হলেও এখন উনি যথেষ্ট ভালো আছেন, মানে শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, শেষ হয়ে গেল আমাদের উইন্টার হরর কার্নিভাল উইথ রবির তৃতীয় আয়োজনের শেষ ঘটনা। আর এই ঘটনার মাধ্যম দিয়ে আমরা এবার শীতকালীন আয়োজনটা শেষ করলাম। ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা পেলে এবারের শীতটা আমাদের দারুণ আনন্দের সাথেই কাটবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের যেই 3টা এপিসোড আমরা করেছি, আশা করছি এই ভুলগুলো যদি ভুল পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা কিছু সফলতা কৃতিত্ব সব আপনাদেরকে দিতে চাই, আর যত সমস্যা যত ভুল সব কিছু আমার উপরেই নিতে চাই। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহ দীর্ঘ একটা সময় যেন আপনাদেরকে এভাবেই ভৌতিক আনন্দ দেওয়ার তৌফিক আমাকে দান করেন, এবং সেই সাথে আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ডের যেন আরও উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে। আল্লাহর কাছে এই কামনা করি। আশা করছি আমাদের এই পথ চলায় বরাবরের মতো ইনশাল্লাহ আপনারা সবসময় সাথে থাকবেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো সময়টা জুড়ে আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রবি ভাইকে, যিনি তার অনবদ্য কিছু ঘটনার মাধ্যম দিয়ে আপনাদের মন জয় করতে পেরেছেন। আশা করছি ওনার আরও ঘটনা আমরা সামনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে বৃহস্পতিবার 132তম এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগত।